আলিপুর নিউ টাউন সহ কলকাতার 5 জায়গায় তল্লাশি অভিযানে সিবিআই। ইডির পর এবার কলকাতায় তৎপরতা বাড়ালো সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। ব্যাংক জালিয়াতি ও বহু কোটি টাকার আর্থিক তছরূপ সংক্রান্ত একটি মামলায় বৃহস্পতিবার শহরের 5টি জায়গায় একযোগে কম্বিং সার্চে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার নিউ আলিপুরের এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। গণেশ কোর্ট নামে এই আবাসনের 5 তলায় এক ব্যবসায়ীর ফ্ল্যাটে প্রবেশ করেন সিবিআই আধিকারিকরা। বাইরে 6 জন আধা সেনা জওয়ান মোতায়েন ছিলেন, ভিতরেও ছিল অতিরিক্ত নিরাপত্তা। একই সঙ্গে নিউ টাউন সহ রাজ্যের আরো বেশ কয়েকটি জায়গাতেও একযোগে ভোর থেকে তল্লাশি অভিযানে নামে সিবিআই আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলে এই অভিযান। জানা গিয়েছে, ইডির ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য তল্লাশি অভিযানে অতিরিক্ত বাহিনীকে মোতায়েন করা হয়। জানা গিয়েছে, ব্যাংক প্রতারণায় বিপুল আর্থিক দুর্নীতি করা হয়েছে। মামলার সূত্রপাত 2022 সালের 28 ডিসেম্বর দায়ের হওয়া একটি লিখিত অভিযোগ থেকে। অভিযোগটি করেছিলেন ইন্ডিয়ান ব্যাংকের ঝাড়খণ্ডের রাঁচি শাখার স্টেট অ্যাসেটস ম্যানেজমেন্ট ভার্টিক্যালের চিফ ম্যানেজার ও ব্রাঞ্চ হেড সুরেশ চন্দ্র চৌহান। অভিযোগে বলা হয়েছে, 2016 সালে রাজেশ্বরী আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর সুমিত কেজরিওয়াল ও আশা কেজরিওয়াল, গ্যারেন্টার প্রভাস কুমার মুখোপাধ্যায় এবং আরো কয়েকজন অজ্ঞাত সরকারি ও বেসরকারি ব্যক্তির সঙ্গে যোগসাজশ করে ব্যাংকের সঙ্গে প্রতারণা করেন। অভিযোগ অনুযায়ী জাল নথির ভিত্তিতে ঋণ নিয়ে এবং সেই নথিগুলিকে বৈধ হিসেবে ব্যবহার করে জামশেদপুরের মেইন ব্রাঞ্চ থেকে প্রায় 561.71 লক্ষ টাকা আত্মসাৎ করা হয়। তদন্তে হিসাব জালিয়াতি, বিশ্বাসভঙ্গ, কোম্পানি আইনের নিয়ম না মানার মতো একাধিক অভিযোগ উঠে এসেছে। এই ঘটনায় 120 বি ধারা সহ 409, 420, 465, 467, 468 ও 471 ধারায় মামলা রুজু হয়েছে। পাশাপাশি দুর্নীতি দমন আইন 1988 13(2) এবং 13(1) ডি ধারায় যুক্ত করা হয়েছে। অভিযুক্তদের তালিকায় সংস্থা ও তার 2 ডিরেক্টরের পাশাপাশি একজন ভুয়ো পরিচয়ধারী এবং আরো অজ্ঞাত সরকারি ও বেসরকারি ব্যক্তির নাম রয়েছে। ডিএসপি আইন অনুযায়ী কেন্দ্র ও ঝাড়খণ্ড সরকারের অনুমোদন নিয়েই এই তদন্ত অভিযানে নামে সিবিআই। মামলার তদন্তভার দেওয়া হয়েছে রাজ্য সিবিআইয়ের এসবি শাখায় ডিএসপি আর এস সোলাঙ্কিকে। প্রতারণার অভিযোগ ঘিরে নির্দিষ্ট বেশ তথ্য হাতে পাওয়ার পরেই তদন্তে নামে সিবিআই। মূলত আর্থিক প্রতারণার টাকা কোথায় গিয়েছে সেই বিষয়ে আরো তথ্য পেতে এই অভিযান বলে জানা গিয়েছে। তবে দিল্লির কয়েকটি পুরনো কয়লা পাচার মামলায় আইপ্যাক কর্ণধার প্রতীক জৈন এবং তার অফিসে তল্লাশির সময় ইডিকে বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ। সেই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য সিবিআই আধিকারিকদের সঙ্গে বাড়তি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেখা যায়। এমনকি যে সমস্ত জায়গায় তল্লাশি চলছে সেখানেও অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে মোতায়েন করা হয়েছে। শহরে পরপর কেন্দ্রীয় সংস্থার তৎপরতায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলেও নজরদারি বেড়েছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা। ইডির দায়ের করা জোড়া মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। ইডির বিরুদ্ধে এফআইআর এর ওপর স্থগিতাদেশ দেশের শীর্ষ আদালতের। রাজ্য সরকারকে নোটিশ জারি। মুখ্যমন্ত্রী নিয়ে আসা জিনিসগুলো সংরক্ষণের নির্দেশ। আইপ্যাক তল্লাশিতে বাধায় কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশি নিয়ে মামলা মকদ্দমার এপি সেন্টার হয়ে দাঁড়িয়েছে রাজধানী দিল্লি। বুধবারই হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছিল, যেহেতু সুপ্রিম কোর্টে ইডি মামলা করেছে তাই সেখানে কি হচ্ছে তা শোনার পরেই হাইকোর্ট ইডির মামলা শুনবে। ততদিন পর্যন্ত ইডির দায়ের করা মামলার শুনানি মুলতবি থাকবে। বৃহস্পতিবার দেশের শীর্ষ আদালতে আইপ্যাক মামলার শুনানি ছিল। সেই শুনানিতেই কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। প্রথম দিনের শুনানির পর অন্তর্বর্তী নির্দেশ ঘোষণার সময় সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়ে দিল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে রাজ্য প্রশাসনের হস্তক্ষেপের অভিযোগ শুধু একটি বিচ্ছিন্ন ঘটনাই নয়, বরং বৃহত্তর আইনি ও সাংবিধানিক প্রশ্নের জন্ম দিচ্ছে। বৃহস্পতিবারের শুনানিতে আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি পায় ইডি। ইডির বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এর স্থগিতাদেশের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের তল্লাশির মাঝে সেদিন প্রতীক জৈনের বাড়ি থেকে যে সমস্ত জিনিস, ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে গিয়েছিলেন তা সংরক্ষণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তা যাতে কোনোভাবেই বিকৃত করা না হয় সেটাও নিশ্চিত করতে হবে তদন্তকারীকে। পাশাপাশি এই মামলায় সুপ্রিম কোর্টের বড় পর্যবেক্ষণ, কোন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যেমন নির্বাচন সংক্রান্ত বিষয় হস্তক্ষেপ কাম্য নয়, তেমনি কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি যদি স্থানীয় থানার অনুমোদন পত্র হাতে নিয়ে
বৈধ তদন্ত করে তাহলেও তা আইন সিদ্ধ। সব পক্ষকে আগামী 2 সপ্তাহের মধ্যে জবাবি হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। নোটিশও ইস্যু করেছেন তিনি। এদিকে ইডি অফিসারদের ওপর দায়ের হওয়া এফআইআর এর ওপর স্থগিতাদেশও দিয়েছেন বিচারপতি। ইডির বিরুদ্ধে শেক্সপিয়ার সরণি থানা এবং অন্য থানায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য পুলিশের তরফ থেকে এফআইআর করা হয়। অর্থাৎ তদন্তকারী ইডি অফিসারদের বিরুদ্ধে কোনো অবস্থাতেই পদক্ষেপ করা যাবে না। আর ঠিক এই সময় শীর্ষ আদালতে রাজ্যের পুলিশ আধিকারিকদের তরফে আইজিপি অভিষেক মনু সিংভি সওয়াল করেন, এই মামলায় উল্টো দিকে যারা রয়েছেন অর্থাৎ প্রতীক জৈন বা যাদের নাম উঠে আসছে তাদের বিরুদ্ধেও যেন কোনো কঠোর পদক্ষেপ না নেওয়া হয়। আদালত যাতে তাদেরও নিরাপত্তা নিশ্চিত করে তার আবেদন জানান তিনি। কিন্তু বিচারপতি স্পষ্ট করে বলে দেন, এই মামলা অত্যন্ত সংবেদনশীল। ইডি বা কোনো তদন্তকারী সংস্থার হাতে যদি অথরাইজেশন লেটার থাকে তাহলে তদন্ত চালিয়ে যেতে পারবেন। অর্থাৎ প্রতীক জৈন কিংবা এই তদন্ত যাদের বিরুদ্ধে হচ্ছে তাদের কোনো নিরাপত্তার মোড়ক দেওয়া হয়নি। অর্ডার দেওয়ার আগে বিচারপতি এও তুলে ধরেন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও কেন্দ্রীয় এজেন্সির কাজে হস্তক্ষেপ করেছেন। কার্যত এটা একটা প্যাটার্নে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন বিচারপতি। কয়লা পাচার মামলার সূত্রেই আইপ্যাক তল্লাশি। আদালতে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, 2020 সাল থেকে প্রায় 2742.32 কোটি টাকার কয়লা পাচার কেলেঙ্কারির তদন্ত করছে ইডি। তদন্তে জানা যায়, কলকাতা থেকে গোয়ায় কান্তিলাল ফার্মের মাধ্যমে অপরাধ লব্ধ অর্থ পাঠানো হচ্ছিল, যার সূত্র গিয়ে বেড়ে আইপ্যাকের অপারেশনাল ফ্রেমওয়ার্কে। এই তথ্যের ভিত্তিতেই গত 8ই জানুয়ারি প্রতীক জৈনের বাসভবন সহ একাধিক জায়গায় তল্লাশি চালাতে অনুমতি নিয়ে পৌঁছন ইডি আধিকারিকরা। সেই সময় কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার ও পরে স্বয়ং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ঢুকে পড়েন। তদন্তে বাধার একটি প্যাটার্ন। সলিসিটর জেনারেলের বক্তব্য অনুযায়ী মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা সত্ত্বেও তিনি তল্লাশিতে হস্তক্ষেপ করেন। ইডির দাবি, অতীতেও সিবিআই তদন্তের সময় একই ধরনের ঘটনা ঘটেছিল, যা কেন্দ্রীয় সংস্থার কাছে হস্তক্ষেপের একটি প্যাটার্ন তৈরি করছে। ইডির আরও অভিযোগ, তল্লাশির সময় সংগৃহীত কিছু সামগ্রী বেআইনিভাবে নিয়ে যাওয়া হয় এবং পরে রাজ্য পুলিশের তরফে ইডি অফিসারদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এই পরিস্থিতিতে বৃহৎ আর্থিক কেলেঙ্কারির তদন্ত চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়ছে বলেও আদালতকে জানানো হয়। সিব্বল সিংভির পাল্টা যুক্তি। মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের পক্ষে সওয়াল করেন সিনিয়র আইনজীবী কপিল সিব্বল ও অভিষেক মনু সিংভি। তারা বলেন, এই মামলাগুলি গ্রহণযোগ্যই নয়। বিষয়টি ইতিমধ্যেই হাইকোর্টে বিচারাধীন, তাই সুপ্রিম কোর্টে নতুন করে শুনানির কোনো প্রয়োজন নেই। সিব্বলের দাবি, পঞ্চনামা অনুযায়ী তল্লাশিতে কোনো গুরুত্বপূর্ণ বা বেআইনি সামগ্রী উদ্ধার হয়নি। তার বক্তব্য, মুখ্যমন্ত্রী সেখানে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে, কারণ প্রতীক জৈন দলের নির্বাচনী কাজের দায়িত্বে ছিলেন। আইপ্যাক অফিসে শুধুই নির্বাচনী সংক্রান্ত নথি ছিল, যার সঙ্গে ইডির কোনো সম্পর্ক নেই বলেও দাবি করা হয়। অন্যদিকে সিংভি বলেন, মুখ্যমন্ত্রী জেড প্লাস নিরাপত্তা পান, তাই তার সঙ্গে ডিজিপির যাওয়া বাধ্যতামূলক ছিল। আদালতের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতিরা জানান, এই মামলায় কেন্দ্রীয় তদন্তে রাজ্য সংস্থার হস্তক্ষেপ সংক্রান্ত গুরুতর প্রশ্ন উঠেছে। আদালতের পর্যবেক্ষণ, আইনের শাসন বজায় রাখা এবং প্রতিটি সংস্থাকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার জন্য এই বিষয়টি পরীক্ষার প্রয়োজন। নইলে আইন প্রয়োগকারী সংস্থার আড়ালে অপরাধীদের রক্ষা করার প্রবণতা তৈরি হতে পারে। অন্তর্বর্তী নির্দেশ। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, এই মামলায় সব পক্ষকে নোটিশ দেওয়া হবে। 2 সপ্তাহের মধ্যে কাউন্টার হলফনামা জমা দিতে হবে রাজ্য সরকারকে। তাছাড়া 8ই জানুয়ারি যে 2টি জায়গায় তল্লাশি হয়েছিল সেখানকার সিসিটিভির ফুটেজ ও স্টোরেজ ডিভাইস সংরক্ষণ করতে হবে। পরবর্তী শুনানি পর্যন্ত ইডি অফিসারদের বিরুদ্ধে
চলতি সমস্ত পুলিশি তদন্ত স্থগিত থাকবে। তাৎপর্যপূর্ণ হলো ইডি বারবার দাবি করা সত্ত্বেও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বা কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার বিরুদ্ধে কোনো নির্দেশ দেয়নি দেশের সর্বোচ্চ আদালত। অন্তর্বর্তী নির্দেশ দিতে গিয়ে বিচারপতিরা এও জানিয়ে দেন, আইনের শাসন বজায় রাখতে এবং প্রতিটি সাংবিধানিক সংস্থাকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার স্বার্থেই এই বিষয়টি বিচার করা প্রয়োজন। বিচারপতি জে মিশ্রের কথায়, এখনকার দিনে সবাই সবকিছুই জানতে পারে। এই মামলা 10 মিনিট শুনেই রায় ঘোষণা করা যেত, কিন্তু এত সওয়াল জবাব হলো যে সুপ্রিম কোর্ট সবটাই রেকর্ডে রাখতে চায়, তারপর চূড়ান্ত একটা নির্দেশ দেওয়া হবে। নইলে আইন প্রয়োগকারী সংস্থার আড়ালে অপরাধীদের রক্ষা করার প্রবণতা তৈরি হতে পারে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।